আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হঠাৎ করেই আবার আলোচনায় উঠে এসেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। বিশেষ করে নর্থ ইস্ট অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিকভাবে যে বাংলাদেশের সেই 5ই অগস্টকে কেন্দ্র করে যে সিরিজ রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি জিয়াউল আহসানের নামটা প্রাসঙ্গিকভাবে এসেছে। এর বাইরে আবারও ডক্টর খলিল তুরস্কে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তুরস্কে অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী হবার পর থেকে তিনি এই নিয়ে 3বার তুরস্কে গেলেন। তুরস্কে কি এমন ঘটনা, কি ঘটছে যে ডক্টর খলিল বারবার তুরস্কে যাচ্ছে? এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতে যেটা বলছিলাম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, আপনাদের নিশ্চয়ই একটা খবরের কথা মনে পড়ে যে হঠাৎ করে আমরা টেলিভিশনে দেখলাম যে থাই এয়ারলাইন্সের একটা বিমান প্রায় টেক অফ করতে যাবে, চেক ইন হয়ে গেছে, যাত্রীরা উঠেছে, বিমান চালনা শুরু করেছে এবং উড্ডয়নের মুহূর্তে বিমানটিকে ফেরত নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল আহসানকে। ইন্টারেস্টিং বিষয় হলো, নিউজে যখন দেখাচ্ছে, খবরে বলছে যে মেজর জেনারেল জিয়াউল হাসানকে এয়ারপোর্টে থাই এয়ারলাইন্সে পালিয়ে যাওয়ার মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, সেই মুহূর্তে আসলে তিনি এই সংবাদটি দেখছিলেন তার ক্যান্টনমেন্টের বাসায় বসে। তার মানে পুরো ঘটনাটাই ছিল বানোয়াট, সাজানো, এরকম কোনো ঘটনা ঘটেইনি। জেনারেল জিয়া থাইল্যান্ডে যাবার চেষ্টাই করেনি, বিকজ তার আগে থেকেই তাকে মোটামুটি এক ধরনের গৃহবন্দী করে রাখা হয়েছে। তারপরেও এই মিথ্যে একটা গল্প সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হলো। কেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের উপরে এত রাগ? এই মেজর জেনারেল জিয়াউল হাসান যখন র্যাবের দায়িত্বে ছিলেন 2009 সালের পরে, তিনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল, যারা ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা কাজ করছিল, তাদের দমনে, নির্মূলে এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের কিন্তু ব্যাপক ভূমিকা আছে। খুব সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি এবং তার ফলে এই যে বাংলাদেশের মাটি থেকে যে উলফা অপারেট করতো, তারা কিন্তু আলটিমেটলি করতে পারেনি। এই মেজর জেনারেল জিয়াউল হাসানকে 6ই অগস্ট ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়। তো একজন মেজর জেনারেলকে রিটায়ারমেন্টের, যদি ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইতে হয়, তাহলে সেটার আদেশ আসে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে। আর্ম ফোর্সেস ডিভিশনটা নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী। বাংলাদেশে 6ই আগস্ট 2024 সালে কোনো প্রধানমন্ত্রী ছিল না, তাহলে এই মেজর জেনারেল জিয়াকে কারা ফোর্স রিটায়ারমেন্ট করলো, এটি একটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। তাকে সাজানো নাটকের মাধ্যমে গ্রেপ্তার, তাকে এই জেনারেল ওয়াকার বেসিক্যালি তাকে এই ফোর্স রিটায়ারমেন্টের ব্যবস্থা করেছে। তো ফোর্স রিটায়ারমেন্টের আগে তাকে একটা টোপ দেওয়া হয়েছিল, তাকে বিদেশে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হতো যদি সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতো, কিন্তু সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে নানান, এই যে এখন আপনারা শোনেন সিরিয়াল কিলিং, আরো অনেক কিছু, গণহত্যা, ফ্যাসিস্ট, আরো কত কিছু, তো এর কিছু ঘটনায় জেনারেল জিয়াকে রাজসাক্ষী করার প্রস্তাব দিয়েছিল জেনারেল ওয়াকার খান, কিন্তু মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান সেটা অ্যাকসেপ্ট করেনি। এবং আপনারা মনে আছে আইসিটিতে এই জিয়ার এগেনস্টে সাক্ষী দিয়েছিল আর এক মীর জাফর, সাবেক সেনাপ্রধান আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তিনি বলেছিলেন যে জিয়া নাকি সিরিয়াল কিলার। কিন্তু জিয়ার সম্পর্কে আমার একটা সূত্র, জিয়ার সম্পর্কে যার জেলখানায় দেখা হয়েছিল, তাদের ভেতরে কথা হয়েছে। তো জিয়া বলেছে যে আমি একজন সৈনিক, আমি দেশের প্রয়োজনে কাজ করি, দেশের প্রয়োজনে জীবন দিতে পারি, এবং তারা আমাকে রাজসাক্ষী হবার প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি। জেনারেল জিয়া আরো দুটি ইম্পর্টেন্ট কথা বলেছে, যে একটা হলো যে ইজ এ ভেরি ওয়েল ট্রেইনড আর্মি অফিসার, প্রবাবলি তার কমান্ডো ট্রেনিংও ছিল, সুতরাং তাকে যে পরিমাণ কষ্ট জেলের ভেতরে দেওয়া হচ্ছে, বিশেষ করে মেন্টাল টর্চারটা, তাকে ডিভিশনে যেখানে রাখা হয়েছে, সব মানে খুবই মানসিক চাপের মধ্যে তাকে রাখা হয়েছে, কিন্তু তাকে ভাঙতে পারছে না, কারণ ইজ
খুব শক্ত অফিসার, সে সে এটা বলেছে যে আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, এবং সে এটাও বলেছে যে প্রয়োজনে যদি মিথ্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়, যদি ফাঁসিও দেওয়া হয়, তাও সে চাপের মুখে নত স্বীকার করবে না, সে মিথ্যের কাছে মাথা নত করবে না। এবং সে সৈনিক, সে বলেছে মানুষ একবারই মরে, আমি দেশের জন্য কাজ করি, দেশের জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিলাম, সুতরাং আমার কাছে এই এই ভয় দেখিয়ে এগুলো লাভ হবে না, মিথ্যা প্রহসনের বিচার এসব লাভ হবে না। যদি দীর্ঘদিন কারাগারে রাখতে চায় তারা রাখতেই পারে, কারণ তাদের ক্ষমতা আছে, তাদের এখন জোর যার মুল্লুক তার, কিন্তু আমি ভাঙবো না। তো জেনারেল জিয়া, যেটা বলছিলাম, জেনারেল জিয়ার ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে যে 4 আগস্ট 2024 সে কিন্তু বুঝে গিয়েছিল যে পুরা ওয়াকার এবং সেনাবাহিনীর একটা অংশ, নৌবাহিনীর প্রধান, এরা কি করছে এটা জেনারেল জিয়ার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং সে 5 আগস্ট গণভবনে চেয়েছিল যে গিয়ে প্রধানমন্ত্রীকে পুরো প্ল্যানটা বলার যে হোয়াটস হ্যাপনিং, এবং সে গণভবনে যোগাযোগ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। সে কার সাথে যোগাযোগ করেছিল এবং কে তাকে দেখা করতে দেয়নি সেটাও আমি জানি, কিন্তু এখানে আমি তার নামটা বললাম না, এই নামটা আমি হয়তো শেখ হাসিনাকে জানাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে গণভবনে শেখ হাসিনাকে একটা বলয় ঘিরে রেখেছিল, যারা তাকে জনবিচ্ছিন্ন করেছিল এখন যেটা মনে হচ্ছে, এবং তাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি। কারণ আমার মনে আছে যে 2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকে একদম মানে করোনা তখন আসি আসি, বাংলাদেশ পুরো লকডাউনে যায়নি, তো সেই সময় আমি একবার গণভবনে গিয়েছিলাম অস্ট্রেলিয়া আসার আগে, এবং আমি নেত্রীকে একটা বই দিয়েছিলাম, কলকাতার কবি অমিত গোস্বামীর লেখা মৃত্যুঞ্জয়ী মুজিব, এবং আমি বলেছিলাম যে নেত্রী, অমিত গোস্বামী এই মুহূর্তে ঢাকায় আছে এবং সে এই বইটা আপনাকে দিতে চায়। তো নেত্রী বলেছিল ওকে নিয়ে আসিস। তো তারপরে আমি অমিত গোস্বামীকে নিয়ে গেলাম, তো তখনও ওই কোভিড, আমাদের মানে হাতে হ্যান্ড ওয়াশ করে যাইতে হয়। তো আমি দেখেছি যে আমাদের আগে ছিল তেজগাঁ আওয়ামী লীগের একজন নেতা, এবং তখন যেহেতু করোনার কারণে ক্লোজ কন্ট্যাক্ট একটু প্রিভেন্ট করা হতো, তো সেই লোক যে সাথে সাথে নেত্রী পায়ে সালাম করলেন, এবং নেত্রী তাকে মানে কিছু কনফিডেন্সিয়াল কথা আমাদের সামনেই বললেন। তো তারপরে অমিত বইটা দিল, আমরা ছবি তুললাম। তো নেত্রীর কাছে যাওয়াটা একটা সময় খুব সহজ ছিল, কিন্তু করোনার পর থেকেই নেত্রীর সাথে সাধারণ কর্মীদের যোগাযোগটা কিন্তু সামহাও খুব ডিফিকাল্ট করা হয়েছিল। আমার একটা স্মৃতির কথা মনে পড়ে, আমি এই মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম 2023 সালের 30শে নভেম্বর আমি খুব এক সপ্তাহের জন্য ঢাকায় গিয়েছিলাম, এবং আমার কাছে কিছু স্পর্শকাতর ইনফরমেশন ছিল এই যে আর্মি নেক্সট ডে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে পারে, ওয়াকার সেই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, এরকম একটা ইনফরমেশন আমার কাছে ভাষা ভাষা ছিল, খুব যে একদম ক্লিয়ার তা না। তারপর আমি ভাবলাম যে আমি যতটুকু জানি অন্তত আমি নেত্রীকে জানাই দিই, তো আমি গণভবনে যোগাযোগ করলাম। তো আমাকে বলা হলো যে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আপনার কাছে একটা ফোন আসবে, ফোন আসলে আপনি গণভবনে চলে আসবেন। তো আমি ওয়েট করছিলাম, ধানমন্ডি 2-এ একটা ক্যাফেতে বসেছিলাম। তো আমার কাছ থেকে একটা ফোন আসলো এবং বলল যে অনেক ব্যস্ত উনি, আচ্ছা আপনি অপেক্ষা করেন। তো আমি সেই সারা বিকেল সন্ধ্যা অপেক্ষা করলাম, কিন্তু আমি আর নেত্রীর সাথে দেখা করতে পারিনি। তো আমি দেখা করলেই যে অনেক কিছু হয়ে যেত তা না, কিন্তু আমার একটা আফসোস থেকে যায় যে অন্তত আমি এটা বলতে পারতাম। এবং পরবর্তীতেও যেটা জানলাম যে একেবারে 3 তারিখ 4 তারিখ আগস্ট মাসের নেত্রীকে এক ধরনের মানে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, এবং তাকে বিভ্রান্ত করেছে সবচেয়ে বেশি জেনারেল ওয়াকার, যে সব দায়িত্ব আমি নিচ্ছি, আমি কন্ট্রোল করব, কিন্তু ওয়াকারই ছিল মানে মেইন ক্রিমিনাল। এটা ইমপ্লিমেন্টেশনে ওয়াকারকে দিয়েই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যেহেতু ওয়াকার প্রধানমন্ত্রী খুব বিশ্বস্ত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তো ওয়াকার এই সুযোগটা নিয়েছে। তো আজকে জেনারেল জিয়ার এই বিষয়ে আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই ডক্টর খলিলুর রহমান আবার তুরস্কে গিয়েছেন। তিনি কেন তুরস্কে গিয়েছেন এবং বারবার কেন তুরস্কে যাচ্ছেন, এবং চীন, তুরস্ক, পাকিস্তানের একটা বলয় তারেক রহমানের সরকারের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ মেনটেন করছে, তারা নিশ্চয়ই কোনো একটা গুটি চালছে, এবং এই বিষয়টা ভারতকে এবং পাশাপাশি আমেরিকাকে কিন্তু খুব চিন্তিত করে তুলেছে। বিশেষ করে ভারত জানতে চায় যে ডক্টর খলিলের তুরস্কে কি এত কাজ,
এবং এই মাসে পশ্চিমবঙ্গে নির্বাচন বলে ভারত বাংলাদেশের সাথে খুব একটা আলোচনা করছে না, কিন্তু আগামী মাসে মে মাসে ভারতের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের একটা প্রতিনিধি দলের মিটিং হবে এবং সেই বৈঠকে আশা করা যায় যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে যে বাংলাদেশের সাথে, বিশেষ করে তারেক রহমান সরকারের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিং যে মুচলেকা সই করে তারেক রহমান ক্ষমতা এসেছিলেন, তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভারত ইতিমধ্যেই চিন্তিত। এবং এই চিন্তিত হওয়ার সাথে যোগ হয়েছে আমেরিকা। আমেরিকাও এই তুরস্কের সাথে এই মাখামাখিটা ভালোভাবে দেখছে না। পাশাপাশি চীন নিয়ে তো আমি এর আগেও কথা বলেছি যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন ব্র্যান্ড, তিনি কিন্তু ডক্টর খলিলকে বলেছেন এই বিষয়গুলো। সুতরাং এটা আমরা একটু দেখবো যে ডক্টর খলিল, আর আরেকটা বিষয় হলো যে ডক্টর খলিল যেখানে যান তার সাথে কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যান। হ্যাঁ, এর কারণ হলো যে তারেক রহমান কিন্তু ডক্টর খলিলকে পুরো বিশ্বাস করেন না, সুতরাং গার্ড হিসেবে হুমায়ুন কবিরকে পাঠান। এবং এটা নিয়ে ডক্টর খলিল নিজেও একটু বিরক্ত যে যেখানেই যায় মানে আমার সাথে পিস পিস এই হুমায়ুনকে পাঠানো হয়। তো ডক্টর খলিল কি করছে, তারেক রহমান কি খলিলকে ম্যানেজ করতে পারবে কিনা, খলিলের এজেন্ডাটা কি? খলিল একদিকে আমরা বলছি যে সে আমেরিকার এজেন্ট, আবার ওদিকে পাকিস্তান, তুরস্ক, চীন এদের সাথেও মেনটেন করছে। সুতরাং খলিল কিন্তু খুব বিপজ্জনক একটা এবং রহস্যময় চরিত্র হয়ে উঠছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।